ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন যে স্যার রিসার্চ ম্যাথোডোলজি আর রিসার্চ মেথড এই দুটোর মধ্যে পার্থক্য কী। অনেকে আবার কমেন্টে লিখেছিলেন যে স্যার এটার উপর একটা ডিটেলস ভিডিও করুন। আবার অনেকে কমেন্টে লিখেছিলেন যে স্যার যখন আমরা রিসার্চ রিপোর্ট লিখি তখন তার ফরম্যাটটা কী হবে। আজকে আমরা এই সবগুলোই জানবো। তবে শুরু করার আগে বলছি, যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো স্টেটের টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি সিটেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে। যারা এনটেনেটের প্রিপারেশন নিচ্ছেন, এনটেনেট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে এনটেনেট এডুকেশনের বিভিন্ন টপিকের উপর ভিডিও করা হয়, যেগুলো যদি আপনি এনটেনেট এডুকেশন পেপার দেন আপনাকে তো হেল্প করবেই, এবং যারা অন্যান্য সাবজেক্টের আছেন তাদের ফার্স্ট পেপারও হেল্প করবে। যদি আপনারা আমাদের সাথে ফেসবুকের মাধ্যমেও যুক্ত হতে চান, আমাদের ফেসবুক পেজ টাইম টু লার্নকে অবশ্যই লাইক করবেন। এই পেজটিতে আমরা আপডেট দিয়ে দেই আগামীতে আমাদের চ্যানেলে কি ভিডিও আসতে চলেছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আমি সার্থক পাল, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নিং। চলুন তাহলে শুরু করি। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা আলোচনা করব রিসার্চ ম্যাথোডোলজি আর রিসার্চ মেথডের মধ্যে পার্থক্য কী। আমি এমএড চলাকালীন যে ডিজার্টেশনটা করেছিলাম সেটা ছবি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে কিনা আপনাদের রিসার্চ ম্যাথোডোলজি আর রিসার্চ মেথডের মধ্যে পার্থক্যটা আপনাদের আরও বেশি ক্লিয়ার হয়। ডিয়ার ফ্রেন্ডস, যখন আমরা রিসার্চ করতে যাই আমরা অনেক কাজ করি, যার একটা পার্ট আমরা বলতে পারি ইন্ট্রোডাকশন উইথ দ্য প্রবলেম, একটা পার্ট আমরা বলতে পারি রিভিউ অফ লিটারেচার। রিসার্চের এরকম অনেকগুলো পার্ট থাকে। তেমনি রিসার্চের একটা পার্ট হলো রিসার্চ ম্যাথোডোলজি। এই ম্যাথোডোলজির মধ্যে অনেকগুলো বিষয় থাকে। সেই বিষয়গুলো কি কি? ভেরিয়েবলস, মেথড, স্যাম্পল, টুলস ইউজড, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজড ইত্যাদি। মানে আমরা বলতে পারি যে রিসার্চ ম্যাথোডোলজি হলো রিসার্চের একটা অংশ, একটা চ্যাপ্টারাইজেশন, একটা পার্ট। সেই রিসার্চ ম্যাথোডোলজিরই একটা অংশ হলো রিসার্চ মেথড। রিসার্চ মেথড কি? যে আমরা কোন রিসার্চ এখানে ইউজ করছি। আমরা যখন রিসার্চের টাইপস পড়ি আমরা দেখেছি যে অনেক ধরনের রিসার্চ হয়, যেমন এক্সপেরিমেন্টাল রিসার্চ হয়, ডেসক্রিপটিভ টাইপ রিসার্চ হয়, কেস স্টাডি রিসার্চ হয়, এরকম অনেক ধরনের রিসার্চ আছে, হিস্টোরিক্যাল রিসার্চ আছে, এরকম অনেক ধরনের রিসার্চ আছে। তাহলে আমি যে রিসার্চটা করতে যাচ্ছি সেটাতে আমি কোন ধরনের রিসার্চ মেথড ইউজ করেছি, ডেসক্রিপটিভ না এক্সপেরিমেন্টাল না হিস্টোরিক্যাল না কেস স্টাডি, কোনটা, সেটা আমরা মেথড যখন আমরা লিখি রিসার্চ মেথড তখন আমরা সেটা উল্লেখ করি। আর রিসার্চ ম্যাথোডোলজির মধ্যে লিখি আমরা কোন কোন ভেরিয়েবল ইউজ করেছি, আমরা কি মেথড ইউজ করলাম, আমরা কি স্যাম্পলিং টেকনিক ইউজ করেছি, টুলস ইউজ কি করেছি, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক কি ইউজ হয়েছে সেগুলো। তাহলে রিসার্চ ম্যাথোডোলজির মধ্যে এই বিষয়গুলো আসছে। একটা পার্ট কি? রিসার্চ ম্যাথোডোলজির একটা অংশ হলো ভেরিয়েবলস, যে আমরা যে রিসার্চটা করেছি সেখানে কি কি ভেরিয়েবল ইউজ হয়েছে। ধরুন আমরা এমন একটা রিসার্চ করতে যাচ্ছি যে কুচবিহারে যে টিনেজাররা আছে তাদের ইন্টেলিজেন্স কীরকম, তাদের বুদ্ধি কীরকম। তাহলে কোন বিষয়গুলো এখানে ভ্যারি করছে বা ভ্যারি করবে সেগুলো হয়ে যাবে আমাদের ভ্যারিয়েবল। যেমন আমরা কি রিসার্চ করছি যে কুচবিহারে টিনেজারদের ইন্টেলিজেন্স কীরকম, তাহলে ভ্যারি কী কী করবে? ইন্টেলিজেন্স, বুদ্ধি ভ্যারি করবে, এক একজনের বুদ্ধি এক এক রকম হবে, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে এখানে ভ্যারিয়েবল। এখানে আর কি ভ্যারিয়েবল হতে পারে? ভ্যারিয়েবল এখানে এটাও তো হতে পারে যে টিনেজার, তখন একজন টিনেজার আরেকজন টিনেজার এরা কি একে অপরের থেকে আলাদা, এরকম অনেক কিছু ভ্যারিয়েবল হিসাবে কাজ করতে পারে। সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেটাও তো ইন্টেলিজেন্সকে প্রভাবিত করতে পারে। ঠিক আছে, তো এরকম অনেক বিষয় আমরা যে রিসার্চটা করতে যাচ্ছি সেটাকে প্রভাবিত করতে পারে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। সেই বিষয়গুলো আমরা ভ্যারিয়েবলসে লিখব। এরপরে আছে কি? মেথড। তাহলে মেথডে আমরা কোন জায়গাটা লিখব? যে আমরা যে রিসার্চটা করতে যাচ্ছি আমরা কোন রিসার্চটা ইউজ করছি। আমরা কি কেস স্টাডি করছি, আমরা কি এক্সপেরিমেন্টাল রিসার্চ করছি, নাকি আমরা ডেসক্রিপটিভ রিসার্চ করছি বা অন্য কিছু, কোন রিসার্চ করছি সেই রিসার্চ মেথডটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। নেক্সট কি আছে? স্যাম্পল।
যে আমরা কোন ধরনের স্যাম্পলিং টেকনিক ইউজ করছি। অনেক সময় আমাদের সামনে এমন সিচুয়েশন আসে যে আমাদের কি করতে হয়, জাজমেন্টাল স্যাম্পলিং করতে হয়। তাহলে আমি কি সেখানে জাজমেন্টাল স্যাম্পলিং করলাম নাকি অন্য স্যাম্পলিং করলাম, বা এমন কোনো রিসার্চ করছি যেখানে আমাদের স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ইউজ করতে হচ্ছে, তাহলে আমরা কোন ধরনের স্যাম্পলিং টেকনিক ইউজ করছি সেটাও লিখতে হবে। এই স্যাম্পলিংয়ের উপর ডিটেলস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি করা আছে। তাহলে কোন ধরনের স্যাম্পলিং টেকনিক আমরা ইউজ করছি সেটা এখানে লিখব। এখানে আমরা এটাও লিখতে পারি যে আমরা কতটা স্যাম্পল নিয়ে কাজ করছি, যে আমরা 200টা স্যাম্পল নিয়ে কাজ করছি, না 500 স্যাম্পল নিয়ে, না 1000টা স্যাম্পল নিয়ে, না 100টা স্যাম্পল নিয়ে, আমরা কটা স্যাম্পল নিয়ে কাজ করছি সেটাও আমরা এখানে উল্লেখ করব। এরপরে কি আছে, টুল ইউজড। টুল যে আছে, যে মানে কি যার সাহায্যে আমরা ডেটা কালেকশন করি, সেটাই হচ্ছে আমাদের ডেটা কালেকশন টুল। এটার উপর কিন্তু আমাদের কিন্তু চ্যানেলে অনেক ভিডিও আছে এবং আগামীতে আরও আসতে চলেছে। তাহলে আমরা জানি যে রিসার্চ টুল দু ধরনের হয়, একটা স্ট্যান্ডার্ডাইজ, একটা নন স্ট্যান্ডার্ডাইজ। স্ট্যান্ডার্ডাইজ টুল কাকে বলে, যে ধরনের ডেটা কালেকশন টুলগুলো অলরেডি প্রমাণিত হয়েছে, মানে অলরেডি কারো না কারো উপর সেটা হচ্ছে অ্যাপ্লাই করা হয়েছে এবং সেটা একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে এসেছে, আমরা তারপরে সেটাকে ইউজ করছি, সেই ধরনের টুলসকে আমরা বলি স্ট্যান্ডার্ডাইজ টুল, যেটা অলরেডি মান্যতা পেয়ে গেছে যে হ্যাঁ এটা দিয়ে এটা মাপা যায়, যার ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি আছে, সেই ধরনের ডেটা কালেকশন টুলকে আমরা বলি স্ট্যান্ডার্ডাইজ টুল। আবার কিছু টুলস এমন থাকে বা এমন কোনো কন্ডিশনের সামনে যখন একজন রিসার্চার পড়ে, হয়তো তিনি যে রিসার্চটা করতে যাচ্ছে তার জন্য সুইটেবল টুলস সে পাচ্ছে না, তাহলে তখন তিনি কি করবেন, রিসার্চ করা ছেড়ে দিবেন? একদমই না। তখন তিনি নিজের হাতে সেই রিসার্চ টুলটা তৈরি করেন। তিনি দেখেন যে তিনি যে রিসার্চটা করতে যাচ্ছেন সেই রিসার্চ রিলেটেড কী কী কোশ্চেন হতে পারে, সেই রিলেটেড কোশ্চেন তিনি তার গাইডের সাহায্য নিয়ে তৈরি করেন এবং সেটা তখন তিনি অ্যাপ্লাই করেন কাদের উপর, যাদের উপর তিনি রিসার্চটা করছেন। তখন এই ধরনের টুলস কি হয়ে যাবে, নন স্ট্যান্ডার্ডাইজ। তার কারণ কি, তিনি যে রিসার্চ টুলটা ইউজ করছে সেটা কিন্তু অনেক স্টুডেন্টদের উপর বা অনেক মানুষের উপর অ্যাপ্লাই করা হয়নি, অ্যাপ্লাই করে সেটার রিলায়েবিলিটি বা ভ্যালিডিটি যাচাই করা হয়নি। এর জন্য এই ধরনের টুলসকে আমরা তখন কি বলবো, নন স্ট্যান্ডার্ডাইজ টুল। তাহলে যখন একজন রিসার্চার ম্যাথোডোলজি লিখছেন, রিসার্চের একটা পার্ট ম্যাথোডোলজিতে লিখছেন যে রিসার্চ টুলস কি তিনি ইউজ করেছেন, তখন তিনি লিখবেন যে তিনি স্ট্যান্ডার্ডাইজ টুল ইউজ করেছেন না নন স্ট্যান্ডার্ডাইজ টুল ইউজ করেছেন। যদি স্ট্যান্ডার্ডাইজ টুল ইউজ করে থাকে তাহলে সেটা কার স্ট্যান্ডার্ডাইজ টুল। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে দেখতে পাচ্ছেন, এটা একটা স্ট্যান্ডার্ডাইজ টুল। এই স্ট্যান্ডার্ডাইজ টুলটা কে তৈরি করেছেন, ডক্টর অরুণ কুমার সিং, ডক্টর অল্পনা সেনগুপ্ত। তাহলে আমরা যখন রিসার্চটা করছি, রিসার্চে আমাদের লিখে দিতে হবে যে আমরা কার স্ট্যান্ডার্ডাইজ টুলটা ইউজ করছি। তাহলে এখানে আমরা লিখে দেব যে আমরা ডক্টর অরুণ কুমার সিং আর ডক্টর অল্পনা সেনগুপ্তের রিসার্চ টুলটা ইউজ করছি। এটাকে স্ট্যান্ডার্ডাইজ আরও কেন বলা হচ্ছে, তার কারণ এখানে পুরো প্রসিডিওরটাকে তুলে ধরা হয়েছে যে আমরা কিভাবে ডেটা কালেক্ট করব, বা আমরা যে ডেটা কালেক্ট করব কারো অ্যান্সার যদি এটা হয় তাহলে তাকে আমরা অ্যানালাইসিস হিসেবে কী করব, পুরো প্রসিডিওর এখানে বলা আছে। কিন্তু যখন আমরা নন স্ট্যান্ডার্ডাইজে করব এরকম কোনো প্রসিডিওর সেখানে থাকবে না। ঠিক আছে, তো এটা গেল আমাদের টুলস ইউজড। এরপরে আছে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজড। স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ কি, যে আমরা জানি যে যখন আমরা রিসার্চ করি, রিসার্চের একটা পার্ট হলো কি ডেটা অ্যানালাইসিস। তাহলে ডেটা অ্যানালাইসিস আমরা কিভাবে করছি, কোন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করছি, মিন, মিডিয়ান, মোড, টি টেস্ট, চাই স্কোয়ার টেস্ট, এরকম অনেক ধরনের টেস্ট আছে, এনোভা বা এফ টেস্ট, এরকম অনেক ধরনের টেস্ট আছে। তাহলে কোন ধরনের টেকনিক ইউজ করে, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করে আমরা ডেটা কালেকশন করছি, সেই বিষয়গুলো আমাদের এখানে উল্লেখ করতে হবে। তাহলে রিসার্চ ম্যাথোডোলজিতে এই সব বিষয়গুলো নিয়ে, মানে রিসার্চ ম্যাথোডোলজিতে থাকে, আর এই সবগুলো বিষয় নিয়ে তৈরি হয় কি রিসার্চ ম্যাথোডোলজি। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে রিসার্চ ম্যাথোডোলজির একটা পার্ট হলো রিসার্চ মেথড। আর রিসার্চ মেথড কি, আমরা কোন রিসার্চ, আমরা যে টাইপস অফ রিসার্চ পড়েছি সেখানে কোন টাইপের রিসার্চ আমরা এখানে নিয়ে কাজটা করছি, ডেসক্রিপটিভ, এক্সপেরিমেন্টাল, নাকি কেস স্টাডি বা অন্য কিছু আরও হতে পারে, কোন ধরনের নিয়ে আমি কাজটা করছি সেটা হচ্ছে আমাদের রিসার্চ মেথড।
ওকে, সেই রিসার্চ মেথড অনুযায়ী তার কিছু যে আমাদের রিসার্চ ডিজাইন থাকবে সেটা সামান্য চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, সেটা রিসার্চ মেথডের উপর নির্ভর করে অনেকটা। তাহলে এখন আমরা এই যে রিসার্চ ম্যাথোডোলজি করলাম বা রিসার্চ ম্যাথোডোলজি আর রিসার্চ মেথডের মধ্যে পার্থক্যটা করলাম, আমি যে এমএড করেছিলাম সেখানে আমাদের একটা ডিজার্টেশন করতে হয়েছিল, সেটা ছবি আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি, সেটার মাধ্যমে আপনারা আপনাদের প্রবলেমটাকে আরেকটু দূর করার আমি চেষ্টা করছি। এখানে আপনারা যে রিসার্চ ম্যাথোডোলজিটা দেখতে পাচ্ছেন, দেখুন একটা চ্যাপ্টারের নাম হচ্ছে রিসার্চ ম্যাথোডোলজি। রিসার্চ ম্যাথোডোলজির মধ্যে প্রথম যেটা আছে সেটা কি 3.1, মানে 3 হচ্ছে চ্যাপ্টার, তার মধ্যে একটা প্রথমটা কি লিখেছি ইন্ট্রোডাকশন, মানে ম্যাথোডোলজির উপর কিছু একটা কথা সেখানে লিখেছিলাম। এরপরে কি লিখেছি 3.2, 3 হচ্ছে চ্যাপ্টার আর 2টা হচ্ছে 2 নম্বরে কি লিখেছি ভেরিয়েবল, মানে আমরা কোন ভ্যারিয়েবলগুলো নিয়ে কাজ করেছি, মানে আমি যে টপিকটার উপর ডিজার্টেশনটা করেছিলাম সেখানে কোন কোন ভ্যারিয়েবল নিয়ে আমি কাজটা করেছি সেই কথাগুলো আমি উল্লেখ করেছি। তারপরে আপনারা দেখুন 3.3, 3টা হচ্ছে আমার চ্যাপ্টারের নাম, প্রথম 3টা, আর পরের 3টা হচ্ছে আমাদের 3 নম্বর বিষয় সম্বন্ধে আমি এখানে লিখছি, সেটা কি মেথড, মানে আমি কোন মেথডের উপর কাজটা করেছিলাম। আমি যে কাজটা করেছিলাম সেটা ছিল আমার ডেসক্রিপটিভ টাইপ রিসার্চ, তো সেটা নিয়ে আমি এখানে লিখেছিলাম। এরপরে আছে দেখুন 3.4 হচ্ছে স্যাম্পল। স্যাম্পলের মধ্যে আমি কি লিখেছি 3.4.1, সেখানে কি ছিল স্যাম্পলিং, আর 3.4.2তে আমি লিখেছিলাম স্যাম্পলিং সাইজ। দেখুন 3তে হচ্ছে চ্যাপ্টার, 4 হচ্ছে সেই চ্যাপ্টারের মধ্যে কোন টপিক বা কোন বিষয়ের উপর আমি করছি সেটা হচ্ছে স্যাম্পল, 3.4 হয়ে গেল স্যাম্পল। তাহলে 3.4.1 সেটা হচ্ছে স্যাম্পলের মধ্যে আমি কি করছি স্যাম্পলিং লিখছি আর স্যাম্পলিং সাইজ লিখছি। স্যাম্পলিং আমি কি লিখছি যে আমি কোন ধরনের স্যাম্পলিং টেকনিক ইউজ করেছিলাম, আমি হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ করেছিলাম, এবং আমি আরও যেটা আমি আপনাদের বলে দিচ্ছি সেখানে আমি যেটা করেছিলাম স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ইউজ করেছিলাম, তাই সেই কথাগুলো সেখানে আমি লিখেছি। এরপরে আছে কি স্যাম্পলিং সাইজ, যে আমার পপুলেশন কত ছিল আর পপুলেশন থেকে আমি কতগুলো স্যাম্পল নিয়ে কাজ করেছিলাম সেটা আমি এখানে উল্লেখ করেছিলাম। এরপরে কি আছে 3.5-এ দেখুন টুল ইউজড, টুল ইউজডে কী করেছিলাম আমি হচ্ছে কোন টুলটাকে ইউজ করে আমি আমার কাজটাকে সম্পাদন করেছিলাম সেই টুলটা সম্বন্ধে আমি ডিটেলসে সেখানে লিখেছিলাম, যে টুলসটা কার ছিল, সেটা একটা স্ট্যান্ডার্ডাইজ টুল ছিল, সেই টুলসের আরও কিছু তথ্য আপনারা যখন টুলস একটা হাতে পাবেন বা একটা রিসার্চ করতে যাবেন তখন আপনারা আরও ভালো বুঝতে পারবেন, টুলসের অনেক ডিটেলস দেওয়া থাকে, সেই বিষয়গুলো সেখানে লিখতে হবে। এরপরে যেটা আছে সেটা আমি লিখেছিলাম বা এখানে যেটা আছে দেখুন ম্যাথোডোলজির মধ্যে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ, যে আমি কোন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজ করেছিলাম। আমি কি করেছিলাম টি টেস্ট নিয়ে কাজটা করেছিলাম, তাহলে সেখানে আমি লিখেছিলাম টি টেস্ট সম্বন্ধে প্রথমে আমি লিখেছিলাম, তারপরে অ্যাডভান্টেজ অফ টি টেস্ট, কীভাবে টি টেস্টের অ্যাডভান্টেজ কী সুবিধা কী সেটা লিখেছিলাম, তারপরে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইস অফ দ্য টি টেস্ট, আর হচ্ছে স্যাম্পলিং এরর ইত্যাদি সম্বন্ধে আমি আরও লিখেছিলাম। তো আপনারা যেই স্ট্যাটিস্টিক্যাল টেকনিকটা ইউজ করছেন সেটা সম্বন্ধে লিখবেন, সেটার কি ফর্মুলা আছে সেটা লিখবেন, সেটার কি অ্যাডভান্টেজ আছে সেটা সম্বন্ধে আপনারা লিখবেন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক ইউজের জায়গাটাতে। তাহলে এখন আমরা আপনাদের মধ্যে অনেকের যে একটা সমস্যা ছিল যে স্যার রাইটিং রিসার্চ রিপোর্টে ফরম্যাটটা কী হবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। চলুন তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা রিসার্চ ফরম্যাট বা রাইটিংয়ের রিসার্চ রিপোর্ট তার ফরম্যাটটা আপনাদের যাদের অসুবিধা হয়েছিল যে কিভাবে লিখতে হয় বা জানতে চেয়েছিলেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমি আপনাদের প্রথমেই বলে দিচ্ছি আমি যে ফরম্যাটটা দিচ্ছি এটাই একমাত্র ফরম্যাট সেটা কিন্তু না। আমি যে কাজটা করেছিলাম আমি এই ফরম্যাটে কাজটা করেছিলাম, ঠিক আছে। তো এটা কিন্তু একটু ভ্যারি করতে পারে, ওভারঅল একই রকম থাকবে কিন্তু কিন্তু সেটার মধ্যে কিন্তু কিছু 19-20 থাকবে। তো আপনারা দেখুন আমি যে কাজটা করেছিলাম, যেমন আমি প্রথমে একটা কি করেছিলাম, একটা আমি আমার কাকে আমি ডেডিকেট করতে চাই সেটা নিয়ে আমি একটা দিয়েছিলাম একটা পেজ। তারপরে ছিল ডিক্লারেশন, মানে আমি যে আমার কাজটা করছি সেটা যে আমি নিজে করেছি, আমি অরিজিনাল আমার কাজটা আমি কোথাও থেকে কপি করিনি, সেটা আমি ডিক্লারেশন দিয়েছি। এবং তারপরে দেখুন সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটে কি আছে যে আমার কলেজ বা ইনস্টিটিউট বা যার মাধ্যমে আমি কাজটা করেছি সে আমাকে সার্টিফিকেট দিচ্ছে যে হ্যাঁ আমার কাজটা হচ্ছে অরিজিনাল এবং কারো আমি কপি করে কাজটা করিনি। এরপরে আছে অ্যাকনলেজমেন্ট, কৃতজ্ঞতা স্বীকার, যে আমি কাজটা যখন করেছি আমি কার কার সাহায্য নিয়েছি তাদের আমরা অ্যাকনলেজ করি এখানে। এরপরে আপনারা চ্যাপ্টারাইজেশনটা একটু দেখুন।
সেই চ্যাপ্টারাইজেশনে প্রথম যে চ্যাপ্টার সেটা দেখুন কি আছে, ইন্ট্রোডাকশন অফ দ্য প্রবলেম। এই ইন্ট্রোডাকশন অফ দ্য প্রবলেমের ভিতরে আমি কী কী লিখেছি, স্টেটমেন্ট অফ ডেফিনেশন অফ দ্য প্রবলেম, তারপরে দিয়েছি 1.2, ওয়ানটা হচ্ছে প্রথম ওয়ানটা হচ্ছে চ্যাপ্টার 1, তারপরে 2টা হচ্ছে চ্যাপ্টার 1-এর ভিতরে সাব একটা চ্যাপ্টার বা ছোট্ট একটা টপিক, সেটা কি অবজেক্টিভ। তারপরে আছে 1.3 হাইপোথিসিস। এর পরেরটা আপনারা মেইনলি লক্ষ্য করুন, 1.4-এ আছে অপারেশনাল ডেফিনেশন অফ দ্য টার্ম। তারপরে আছে কি 1.4.1 মেন্টাল হেলথ, 1.4.1.1 কনসেপ্ট অফ মেন্টাল হেলথ ইত্যাদি। এভাবে এই জায়গাটাকে একটু বোঝার চেষ্টা করুন। 1.4.1 1.4 মানে হচ্ছে আমাদের অপারেশনাল ডেফিনেশন অফ দ্য টার্ম। ওয়ানটা হচ্ছে চ্যাপ্টার 1, আর চ্যাপ্টার 1-এর মধ্যে চতুর্থ টপিকটা কি অপারেশনাল ডেফিনেশন অফ দ্য টার্ম। তার ভিতরে যখন আমি কিছু লিখতে যাচ্ছি, তাহলে কার ভিতর লিখতে যাচ্ছি, অপারেশনাল ডেফিনেশন অফ দ্য টার্ম। তাহলে 1.4 হচ্ছে অপারেশনাল ডেফিনেশন অফ দ্য টার্ম। তাহলে তার ভিতর যখন আমি লিখতে যাচ্ছি আমাকে 1.4 উল্লেখ করতে হবে। তারপরে লিখছি 0.1, সেটা কি লিখেছি, মেন্টাল হেলথ। আমার টপিকটা মেন্টাল হেলথ আর অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটির উপর ছিল। এখন আমি যদি মেন্টাল হেলথের উপর যদি আবার কিছু লিখতে যাই, যে মেন্টাল হেলথের ভিতরে আমি সাব পয়েন্ট করতে যাই, তাহলে মেন্টাল হেলথ হচ্ছে 1.4.1, তাহলে তার ভিতরে আমাকে লিখতে হবে। তাহলে 1.4.1 তারপরে আবার 0.1, সেটাতে আমি লিখেছি কনসেপ্ট অফ মেন্টাল হেলথ। আরও কি লিখেছি, 1.4.1 হচ্ছে মেন্টাল হেলথ, তার ভিতরে হচ্ছে আরেকটা আমি লিখতে চাই সাব পয়েন্ট, সেটা দিয়েছি 0.2 ডেফিনেশন অফ মেন্টাল হেলথ। এভাবে আমি হচ্ছে চ্যাপ্টার 1টা লিখেছি। এরপরে দেখুন পুরোটাই হচ্ছে অপারেশনাল ডেফিনেশন অফ দ্য টার্মে যাচ্ছে, এর জন্য সবই 1.4 দিয়েই আছে। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা, এরপরে যেটা আছে 1.4-এর পরে চলে গেছি আমরা 1.5-এ। সেখানে আছে কি সিগনিফিকেন্স অফ দ্য স্টাডি, যে আমি যে কাজটা করেছি এর কি গুরুত্ব রয়েছে সেটা সম্বন্ধে আমি লিখেছি। এরপরে আছে ডেফিনেশন অফ দ্য কি টার্ম ইউজ। আমি কোন কোন কি টার্মগুলো লিখেছি সেটার আমি লিখেছি, যেমন 1.6-এর ভিতরে লিখেছি 1.6.1, মানে 1.6 তার ভিতরে সাব পয়েন্ট, এর জন্য মেন্টাল হেলথ, অ্যাডজাস্টমেন্ট অ্যাবিলিটি, জেন্ডার ইত্যাদি। এরপরে আছে 1.7, সেখানে আমি লিখেছি ডিলিমিটেশন অফ দ্য স্টাডি। একই রকমভাবে নেক্সট যে চ্যাপ্টার সেটা হলো রিভিউ অফ রিলেটেড লিটারেচার। তাহলে চ্যাপ্টারটা হচ্ছে 2, তাহলে এখানে যে সাব পয়েন্টগুলো আমরা লিখবো সেটা 2 পয়েন্ট দিয়ে লিখতে হবে আমাদের। তাহলে 2.1 এখানে ওভারভিউ, আমি একটা ওভারভিউ রিভিউ অফ লিটারেচার কি সেটা সম্বন্ধে লিখেছি। তারপরে 2.2, তার মানে চ্যাপ্টারটা হচ্ছে 2, মানে হচ্ছে রিভিউ অফ দ্য রিলেটেড লিটারেচার, তার ভিতরে একটা সাব পয়েন্ট কি ইম্পর্টেন্স অফ রিভিউ অফ রিলেটেড লিটারেচার। তারপরে 2.3-তে আমি লিখেছি স্টাডিজ কন্ডাক্টেড ইন ইন্ডিয়া, স্টাডিজ কন্ডাক্টেড ইন অ্যাব্রড। এরপরেই দেখুন ম্যাথোডোলজি। তো ম্যাথোডোলজি নিয়ে আমি আর আপনাদের কি দেখাবো, অলরেডি তো আপনারা দেখলেন, অলরেডি আপনারা যখন ম্যাথোডোলজি হয়েছে তখনই আপনারা দেখলেন। এর পরের যে চ্যাপ্টারটা আছে সেটা আছে রেজাল্টস, তার মধ্যে আমি করেছি ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এই ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ডেটার যে ইন্টারপ্রিটেশন আছে সেটা কিন্তু অনেক সময় অনেক জায়গাতে দুটো চ্যাপ্টার আলাদা আলাদা করে ভাগ করে থাকে, আমি একসাথেই করেছি। সেখানে আমি কী কী হাইপোথিসিস নিয়ে কাজ করেছি সেই জিনিসগুলো আমি এখানে উল্লেখ করেছি। আমি কোন কোন হাইপোথিসিস নিয়েছিলাম সেগুলো এখানে আমি উল্লেখ করেছি। এর পরের চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 5, সেটা হচ্ছে ডিসকাশন। 5.1-এ আমি দিয়েছি সামারি, ওভারঅল একটা সামারি দিয়েছি। এরপরে আর দিয়েছি আমি ফাইন্ডিংস, যে আমি যে হাইপোথিসিস টেস্টগুলো করেছিলাম সেটার ভিত্তিতে আমি কী কী রেজাল্ট পেয়েছি। এরপরে আমি দিয়েছি 5.3, 5 হলো ডিসকাশন, তার ভিতরে হচ্ছে 3 নম্বর সাব পয়েন্ট, সেটা কি লিমিটেশন অফ দ্য স্টাডি, যে আমার স্টাডির কী কী লিমিটেশন ছিল। এরপরে ছিল রিকমেন্ডেশনস, যে এই স্টাডির উপর আরও কী কী কাজ পরবর্তীতে করা যেতে পারে আমি সেগুলো রিকমেন্ড করেছি। এরপরে যে চ্যাপ্টারটা সেটাকে আমরা বলেছি রেফারেন্স। ওকে, এরপরে আমি যে জায়গায় কাজ করেছি তার একটা ম্যাপ দিয়েছিলাম, আর হচ্ছে অ্যাপেন্ডিক্স 1 আর অ্যাপেন্ডিক্স 2 বিভিন্ন আমার টেবিলগুলো যেগুলো আমি কাজ করেছি সেগুলো আমি সেখানে দেওয়ার চেষ্টা করেছি। তো এটা ছিল ওভারঅল আমি যে এমএড ডিজার্টেশনটা করেছিলাম তার একটা ফরম্যাট। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।